হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে আজ আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কিছু পড়া পড়াবো, যেগুলো আমাদের সর্বপ্রথম জানা প্রয়োজন। সেই সর্বপ্রথমের মধ্যে এখানে রয়েছে আমাদের A সমান L প্লাস OE। তাহলে আমরা এই জিনিসটা জানবো, এবং এর থেকে আরেকটি সূত্র বের হয়েছে, সেটি হচ্ছে এই বর্ধিত রূপ। তাহলে এই যে আমরা হিসাব বিজ্ঞানের বর্ধিত রূপের সূত্রটা এবং প্রথম সূত্রটা, এই দুটোই আমাদের জানতে হবে। এমসিকিউ তো আসে অনেক সময়, এই দুটোটা এমসিকিউতে বেশিরভাগই আসে। তাহলে তার সাথে এই যে এগুলোর আমরা নাম জেনে নেব, সাথে কিছু সম্পদের নাম জানবো, আরো কিছু জিনিস জানবো। আগে আমরা এগুলো দেখি। তাহলে দেখো, সর্বপ্রথম আমাদের এই দুইটার মধ্যে আমাদের হিসাব বিজ্ঞানের 80% শেখা হয়ে যায়। যদি তুমি এগুলো সম্পর্কে ভালো করে জানো এবং এগুলো তুমি চিনতে পারো, তাহলে তোমার হিসাব বিজ্ঞানের 80-90% এমনিতেই শেখা হয়ে যাবে। তারপরের গুলো তুমি শিখতে অনেক তোমার সহজ হবে। তাহলে আমরা সেই জন্য সর্বপ্রথম এখানে এ মানে কি জানবো। এ মানে হচ্ছে আমাদের জন্য অ্যাসেটস, মানে হচ্ছে সম্পদ। এ মানে হচ্ছে, এটার পুরো নাম হলো অ্যাসেটস মানে সম্পদ। তাহলে সমান সমান দিয়ে এখানে হচ্ছে এল। এল মানে হলো এখানে লায়াবিলিটিস। লায়াবিলিটিস মানে হচ্ছে দায়। লায়াবিলিটিস এর বাংলা হলো দায়। তাহলে লায়াবিলিটিস মানে হচ্ছে তোমার যত ধরনের দায় আছে সবগুলো এখানে হবে। তাহলে সম্পদের সমান হচ্ছে দায়, তারপর হচ্ছে এখানে ও ই, তার মানে হচ্ছে ইকুইটিস। তার মানে দায় এবং মালিকানা সত্ত্ব, ওনার্স ইকুইটিস মানে মালিকানা সত্ত্ব, এই দুটোটা মিলে হয় সম্পদ। আর সম্পদ সমান সমান দায় এবং মালিকানা সত্ত্ব। তাহলে দায় আর মালিকানা সত্ত্ব যদি আমি একসাথে করি, তাহলে আমরা পাবো সম্পদ। আর যদি সম্পদ আমরা আনতে চাই, তাহলে দায় আর মালিকানা সত্ত্ব একসাথে করলেই আমরা কি পেয়ে যাব সম্পদ। তার মানে দায় থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলে কিছু হবে না। যদি আমি সম্পদ থেকে এটা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব লায়াবিলিটিস। তাহলে এই সূত্রটা আমরা কোনটা থেকে কোনটা বাদ দিলে, এটা আমরা যোগ বিয়োগ আগেও করেছি ছোটবেলা, এটা আমাদের তেমন সমস্যা হবে না। তারপর এই যে সূত্র, এই সূত্রটা ভেঙে আরেকটি সূত্র এসেছে, সেটি হচ্ছে এই যে বর্ধিত রূপ। বর্ধিত রূপে সম্পদ সম্পদের জায়গায় থাকবে, কোনো সমস্যা নেই। তারপরে আমরা সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে এল মানে দায়। লায়াবিলিটিস একই জায়গায় থাকবে, লায়াবিলিটিস এর এবং সম্পদের কোনো পরিবর্তন হবে না। তারপরে আমরা যোগ চিহ্ন দিয়ে এই যে এটা ওনার সিকিউরিটি, এটার 4টি রূপ আছে। 4টি রূপ আমরা এখানে লিখে দিব। সর্বপ্রথম যেটা আছে সি, সি আছে, তাহলে সিটা হচ্ছে প্লাসের মধ্যে, তাহলে সিটা মানে হচ্ছে আমাদের ক্যাপিটাল। ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, ক্যাপিটাল হচ্ছে মূলধন। তারপর এটাকে আমরা প্লাস দেব, প্লাস দিয়ে আর মানে হচ্ছে রেভিনিউ। রেভিনিউ বলতে পারবো, ইনকামও বলতে পারবো। তাহলে আমরা ইনকাম লিখেছি এখানে। তাহলে ইনকাম মানে হচ্ছে আয়, তার মানে রেভিনিউ মানেও আয়, ইনকাম মানেও আয়। সকল ধরনের এখানে মূলধন আসবে, তারপরে যোগ এখানে সকল ধরনের আয় আসবে, মূলধন আয়। এবং সেখান থেকে বাদ যাবে এক্সপেন্স। এক্সপেন্স মানে হচ্ছে খরচ বা ব্যয়, সকল ধরনের খরচ বা ব্যয় এখান থেকে বাদ যাবে। তার মানে এখানে দুইটি জিনিস যোগ হবে, মূলধন এবং আয় যোগ হবে। আর এখান থেকে বাদ যাবে আমাদের সকল ধরনের খরচ বা ব্যয় এবং সকল ধরনের ডি। ডি মানে হচ্ছে ড্রয়িং, মানে উত্তোলন। যত ধরনের আমরা উত্তোলন করব, সকল ধরনের উত্তোলন এখান থেকে আমরা বাদ দিব। তাহলে এখানে আমরা দেখে নিই কিছু শর্টকাট জিনিস, যেগুলো আমাদের খুবই উপকার হবে। সর্বপ্রথম এই 4টি এবং এরপর এই 4টি দেখব। তাহলে দেখে নিই। প্রথমটা হচ্ছে আমাদের ডেট। ডেট যদি বাড়ে, তাহলে এটা ডেবিট হবে। ডেট যখনই বাড়বে, সেটি হবে ডেট মানে ডেবিট। ডেট মানে ডিতে হচ্ছে ডেপ্টর, মানে হচ্ছে দেনাদার। দেনাদার যখনই বাড়বে, মানে দেনাদারের টাকা ইত্যাদি সকল কিছু যখন বাড়বে, তখন সেটি হবে ডেবিট। আর ই মানে হচ্ছে এক্সপেন্স, মানে সকল ধরনের খরচ বা ব্যয়, এগুলো যদি বাড়ে, তাহলে সেটি হবে ডেবিট। এরপর এ মানে হচ্ছে অ্যাসেটস। অ্যাসেটস মানে সম্পদ। সম্পদ যখনই বাড়বে, তখনই সেটি হবে কি আমাদের জন্য ডেবিট। তারপর ডি মানে হচ্ছে ড্রয়িংস। ড্রয়িংস যখনই বাড়বে, তখনই মানে উত্তোলন যতগুলো করবে, ততগুলো যদি তোমার বাড়ে, তাহলে সেটি হয়ে যাবে আমাদের জন্য ডেবিট। তারপর ক্লিক। ক্লিক যদি বাড়ে, তাহলে সেটি হবে ক্রেডিট। ক্লিকের মধ্যে আমরা পুনরূপ দেখব। সি মানে হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে মূলধন। যত ধরনের মূলধন আছে সবগুলো যদি বাড়ে, তাহলে আমরা এটি
ক্রেডিট করব। এরপর হচ্ছে এল মানে হচ্ছে লাইবিলিটিস। লাইবিলিটিস মানে আমরা জানি দায়। দায় যদি বাড়ে তাহলে সেটি হবে আমাদের জন্য ক্রেডিট। তারপরে আই মানে হচ্ছে ইনকাম। যত ধরনের ইনকাম আছে সবগুলো যদি বাড়ে সেগুলো আমাদের ক্রেডিট করতে হবে। এবং সি মানে হচ্ছে কন্ট্রা, মানে হচ্ছে সম্পদ হ্রাস পাওয়া বা কমে যাওয়া। সেটি যদি আমাদের হয় তাহলে সেটি আমরা কি করব, ক্রেডিট পাশে লিখবো। তাহলে এই চারটি যদি আমাদের বাড়ে তাহলে সেটি হবে ডেবিট, এবং এই চারটি যদি আমাদের বাড়ে তাহলে সেটি হবে ক্রেডিট। তাহলে দেনাদার খরচ সম্পদ উত্তোলন যদি বাড়ে তাহলে হবে ডেবিট, এবং মূলধন দায় আয় এবং সম্পদ হ্রাস যদি হয় তাহলে হবে সেটা ক্রেডিট। এখানে দেখো কিছু আমরা সম্পদ দিয়েছি। সম্পদের মধ্যে এখানে কিছু নাম রয়েছে। এখানে সর্বপ্রথম আমরা দিয়েছি নগদ টাকা। নগদ টাকা আমাদের জন্য সম্পদ, কারণ সেইটি দিয়ে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি। তাহলে সম্পদ নগদ টাকা থাকতে পারে, ব্যাংকে জমানো টাকা থাকতে পারে, বা তোমার প্রয়োজনীয় যত ধরনের আসবাবপত্র রয়েছে তোমার বাসার, সেই আসবাবপত্রগুলো তোমার কি সম্পদ, সেগুলো তুমি বিক্রি করে টাকা আনতে পারবে, তাহলে সেটাও তোমার একটি সম্পদ। তারপরে তোমার যন্ত্রপাতি থাকতে পারে, মেশিনারিজ, তাহলে সেগুলো তোমার সম্পদ। কম্পিউটার তুমি বিক্রি করতে পারবে, সেই কম্পিউটারটাও তোমার কি একটা সম্পদ। তোমার যদি কোনো ধরনের গাড়ি থাকে, মোটর গাড়ি, সেটাও তোমার জন্য একটি সম্পদ। তোমার যদি কোনো ধরনের জমি জমা থাকে সেগুলো তোমার জন্য কি সম্পদ, কারণ তুমি সেগুলো বিক্রি করে আয় করতে পারবে এবং নগদ অর্থ আনতে পারবে। তারপরে বিল্ডিং, বিল্ডিং ব্যবহার করেও তুমি টাকা আনতে পারবে, সুতরাং সেটাও তোমার জন্য কি সম্পদ। তারপর হচ্ছে যত ধরনের দেনাদার তোমাকে টাকা দিবে তারাও তোমার জন্য সম্পদ, কারণ তাদের থেকে তুমি টাকা পাবে। এরপরেরটা হলো অগ্রিম বা আগাম ব্যয় করা। তোমার কাছে কেউ কোনো ধরনের টাকা যদি পায়, তুমি যদি তাকে আগাম বেতন বা ভাড়া দিয়ে ফেলো তাহলে সেটা হচ্ছে তোমার জন্য একটি সম্পদ, কারণ এটি পরবর্তীতে তোমার দিতে হবে না। এরপরের ক্লাসে যাব। এরপর আমরা এখানে খরচ দেব। খরচ এখানে কি রয়েছে? খরচের মধ্যে এখানে রয়েছে সর্বপ্রথম বেতন। তাহলে খরচের মধ্যে বেতন যদি আমরা কাউকে দিই তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য খরচ। তারপরে যদি আমরা ঘর ভাড়া দিই বা দোকান ভাড়া দিই তাহলে সেটি হচ্ছে আমাদের জন্য খরচ। তারপর যদি আমরা বিজ্ঞাপন দেওয়ার জন্য যদি খরচ করি সেটাও আমাদের জন্য খরচ। তারপর কোনো ধরনের কমিশন, এগুলো আমাদের খরচ। বিদ্যুৎ বিল, তারপর যাতায়াত খরচ, স্টেশনারি খরচ, মজুরি দেওয়া, মেরামতের ব্যয় করা, তারপর সুদ ব্যয় করা ইত্যাদি। তারপর আমাদের আয়। আয় হচ্ছে কোনো ধরনের বিক্রি। বিক্রি করলে আমাদের সেটা কি হবে? আয় হবে। তাহলে বিক্রয় হিসাব হচ্ছে আমাদের আয়। তারপর কমিশন আয়, তারপর ভাড়া আয়, সুদ আয়, তারপর হচ্ছে ডিসকাউন্ট রিসিভড। তাহলে এগুলো হচ্ছে আমাদের আয়। আয়ের পরে হচ্ছে দায়। দায় হচ্ছে আমাদের পাওনাদার যদি আমাদের থেকে টাকা পায় সেটা হচ্ছে আমাদের জন্য দায়। তাহলে পাওনাদার, তারপর হচ্ছে আমাদের বকেয়া কোনো ধরনের খরচ থাকলে সেই খরচ, তারপর অগ্রিম কোনো ধরনের আয় যদি আমরা করে ফেলি, নিয়ে ফেলি তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য দায়। তারপরে ঋণ, ঋণ যদি নিয়ে থাকি তাহলে সেটা আমাদের জন্য দায়। তারপরে হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। এরপর হচ্ছে আমাদের জন্য মূলধন। মূলধনের মধ্যে এখানে আমাদের রয়েছে মূলধন, মানে যে টাকা দিয়ে আমরা ব্যবসা শুরু করি সেটি হচ্ছে আমাদের জন্য মূলধন। তারপর হচ্ছে অতিরিক্ত বিনিয়োগ করা। মূলধন দেওয়ার পর আমাদের যদি আবার ব্যবসায় কোনো ধরনের টাকা প্রয়োজন হয়, তারপর যদি আবার আমরা সেখানে টাকা দিই তাহলে সেটি হচ্ছে অতিরিক্ত বিনিয়োগ। তারপর সম্পদ যদি হ্রাস পায় তাহলে সম্পদ হ্রাস পাবে কখন? যখন আমরা নগদ টাকা প্রদান করব। নগদ প্রদান করলে সেটি হচ্ছে আমাদের জন্য সম্পদ হ্রাস। তারপর হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন করলে সেটি হচ্ছে আমাদের নগদ সম্পদ হ্রাস। তাহলে এগুলো হচ্ছে আমাদের সম্পদের নাম। এখন এই ক্লাসে আমরা দেখব যে আমাদের যে প্রথম পত্র, সেই প্রথম পত্রের মধ্যে হিসাব বিজ্ঞানে কিছু লেনদেন নয় এমন ঘটনা আসতে পারে। যখন লেনদেন নয় এমন ঘটনা আসবে তখন এখানে এই যে 5টি আমরা দেখতেছি, এই 5টি ঘটনা বেশিরভাগ আসে, এই জন্য আমরা এই 5টি ঘটনা দিয়েছি। তাহলে সর্বপ্রথম বলতেছে মিস্টার আরিফকে যদি মাসিক 15,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো। তাহলে মিস্টার আরিফকে কত হাজার টাকা বেতনে? 15,000 টাকা বেতনে ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছে। তার মানে কি এই টাকাটা তাকে দেওয়া হয়নি, তার মানে তাকে মাত্র নিয়োগ করার জন্য বলা হয়েছে 15,000 টাকা দেওয়া হবে, কিন্তু দেয়নি। এখন মনে করো তুমি এই ব্যবসার মধ্যে একজন ব্যবসায়ী। এখন তোমার ব্যবসার মধ্যে অনেক ধরনের লেনদেন হবে। সেই লেনদেনগুলো যতক্ষণ না নগদে বা বাকিতে না হচ্ছে
ততক্ষণ তুমি সেটাকে লেনদেন বলতে পারবে না। টাকাটা দিতে হবে অথবা নিতে হবে, এরকম বিষয় থাকতে হবে। এখন যদি তুমি সেখানে টাকা কোনো লেনদেন না করো, শুধু এমনি বলো বা কাল্পনিক হয়, তাহলে সেটি হবে না। সুতরাং এখানে যে মিস্টার আরিফকে মাসিক 15,000 টাকা বেতনে ম্যানেজার হিসেবে নিয়োগ করা হলো, এখানে 15,000 টাকা তাকে দেওয়া হয়নি, মাত্র নিয়োগ করা হয়েছে। নিয়োগ করা হলে সে কাজকর্ম করার পর মাসখানেক পরে সে টাকা বেতন পাবে। সুতরাং এটি কি নয়? লেনদেন নয়। তাহলে এই যে এইভাবে লেনদেন থাকবে, এগুলো আমরা পরে দেখবো। যে 2 নম্বরে দেখি, 25,000 টাকা পণ্য ক্রয়ের জন্য। কিসের জন্য? পণ্য ক্রয়ের জন্য রবি ট্রেডার্সকে ফরমায়েশ দেয়া হলো। কি দেয়া হলো? ফরমায়েশ। তাহলে এখানে নিয়োগ করা হয়েছিল, এখানে ফরমায়েশ দিছে, কিন্তু এখানে কোনো ধরনের টাকার লেনদেন হয়নি। ফরমায়েশ দিছে যে আমি এরকম এরকম কিনতে পারি, মানে কিনবো। তাহলে এখানে ফরমায়েশ দিছে, কোনো ধরনের টাকা দেয় নাই, কোনো ধরনের কিছু নেয় নাই। সুতরাং এটাও কি নয়? লেনদেন নয়। মাত্র ফরমায়েশ করছে, কিন্তু এখানে কোনো ধরনের টাকার লেনদেন হয়নি। সুতরাং এই ব্যবসার মধ্যে তোমার এই লেনদেনটাও তোমার ব্যবসার মধ্যে কি হবে? লেনদেন নয়, এমন ঘটনাতে লিখতে হবে। তারপর 3 নম্বরে আছে, জনাব রাজু ব্যবসার জন্য 25,000 টাকা মূল্যের কম্পিউটার ক্রয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। সিদ্ধান্ত কি নিছে? সিদ্ধান্ত নিছে, কিন্তু সে এখনো কিনে নাই। ওকে, সিদ্ধান্ত নিলে সেটা কি নয়? আমাদের জন্য লেনদেন নয়। সুতরাং এটাও আমাদের জন্য লেনদেন নয় ঘটনাতেই লিখতে হবে। যদি থাকে আমাদের ঘটনাতে, যদি এইগুলো থাকে, তাহলে তখন আমরা কি করব? এরকম ভাবে লিখব। তারপর 4 নম্বরে বলতেছে, জনাব রাজু তার ব্যক্তিগত তহবিল থেকে। কোথা থেকে? ব্যক্তিগত তহবিল থেকে। ব্যবসা থেকে কিন্তু বলেনি, ব্যবসা থেকে বলেনি যখন, তাই আমরা কি করব না, এখানে লেনদেন নয় ওই ঘটনাতে এটাকেও গণ্য করব, কারণ ও ব্যক্তিগত তহবিল থেকে নিয়েছে। সে ব্যক্তিগত তহবিল থেকে, কোনো ব্যবসাতে, আমাদের ব্যবসা থেকে নেয়নি, তার মানে এটার সাথে ব্যবসার কোনো যোগাযোগ নাই। সুতরাং ব্যক্তিগত তহবিল হতে নিজের জীবন বীমা প্রিমিয়াম প্রদান করলেন 15,000 টাকা। তাহলে তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত জায়গা থেকে নিছে, সেই জন্য আমাদের সাথে, ব্যবসার সাথে এটার কোনো ধরনের লেনদেন নাই। এরপর বলতেছে 5 নম্বরে, ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলো। তার ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিয়েছে, ব্যবসার জন্য কিন্তু লেনদেন করে নাই, ঋণ নেয় নাই। যদি ব্যবসার জন্য লেনদেন নিত, তাহলে সেটি ঋণ নিত, তাহলে সেটি আমাদের সাথে কি হতো? লেনদেনের সাথে সম্পৃক্ত হতো। কিন্তু এটা তার ব্যক্তিগত জীবনের জন্য নিছে, সুতরাং এটি লেনদেন নয়। তাহলে এই যে লেনদেন নয় ঘটনার মধ্যে এই 5টি আসে। এই 5টির মধ্যে তোমরা বেশিরভাগ 2 নম্বর কমন পাইতে পারো। এই জন্য 1 নম্বর 2 নম্বর বিষয় না, তোমাদের একটা নাম্বারও যদি পেয়ে যাও, একটা 2টা লেনদেন থাকে, 2টা থাকে পরীক্ষার মধ্যে, 2টা দেয়, একটা দেয়, না হলে 2টা দেয়, 2টার বেশি দেয় না। সুতরাং এই 5টা শিখে গেলে তোমাদের এখান থেকে অবশ্যই কমন আসবে। এখন এগুলো কিভাবে লিখবে? যদি তারিখ দেওয়া থাকে তাহলে তারিখ লিখবো, আর যদি ক্রমিক নং লেখা থাকে, কিছু না লেখা থাকে, তখন আমরা লিখবো ক্রমিক নং। একটা ঘর লিখলাম, তারপরে লিখবো আমরা বিবরণের ঘর, তারপরে লিখবো টাকার ঘর। এখানে আমরা ক্রমিক নঙে অথবা তারিখের মধ্যে তারিখ লিখবো। লেখার পর এখানে যে ঘটনাটা থাকবে সেই ঘটনাটাকে সুন্দর করে লিখে দিব, যে মিস্টার আরিফকে, আমরা 1 নম্বরটা লিখে দিছি, যে মিস্টার আরিফকে ম্যানেজার হিসেবে নিয়োগ করা হলো। কত হাজার? 15,000 টাকা। এখানে একটা লেনদেন বললে, একটা লেনদেন থাকলে একটা লেনদেন আমরা কি করবো? 2টা আঁক দিয়ে ক্লোজ করে দিব। এখন যদি 2টা থাকে, তাহলে এটাকেও কি করবো? আমরা লিখবো যে পণ্য ক্রয়ের জন্য রবি ট্রেডার্সকে ফরমাইশ দেওয়া হলো। এটা লিখে 2 নম্বর দিয়ে এখানে আমরা কি করবো? টাকাটা 25,000 টাকাটা লিখে দিব। লিখে একটা টান দিয়ে দুটোটাকে একসাথে যোগ করে ক্লোজ করে দিব। এটাই হচ্ছে আমাদের এই ক্লাস। তারপরে আমরা আরেকটা শিখবো। এরপর এখানে আসতে পারে আমাদের যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন যখন নির্ণয় করতে বলবে, তখন আমাদের মাথায় রাখতে হবে প্রারম্ভিক মানে হচ্ছে প্রথম তারিখ, মাসের মানে বছরের প্রথম যে মাসের 1 তারিখ, সেই লেনদেনটার কথা বলা হচ্ছে। তার মানে আমরা এদিক সেদিক কোনো লেনদেনের দিকে তাকাইতে হবে না, আমরা প্রথমেই চলে যাব 1 তারিখের মধ্যে। 1 তারিখের মধ্যে যে দেখবো যে কি কি লেখা আছে। প্রথমে তো আমরা বলে থাকি যে আমরা নগদ টাকা দিয়ে লেনদেন শুরু করি, আর নগদ টাকাটা থাকবেই। তাহলে এই যে এখানে থাকে নগদ টাকা। তাহলে যদি বলে যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, প্রারম্ভিক মূলধন নির্ণয় করার কথা বললেই আমরা কোথায় যাব? 1 তারিখে যাব।
তাহলে আমাদের ব্যবসার মধ্যে প্রথম তারিখে আমরা যাওয়ার পর দেখব যে এখানে দেখি কি লেখা আছে যে 2026 সালের মার্চ মাসের 1 তারিখে নগদ টাকা 50,000 টাকা, তার সাথে আসবাবপত্র 30,000 টাকা এবং ব্যাংক ঋণ 35,000 টাকা নিয়ে সে ব্যবসা শুরু করছে, এটা লেখছে প্রশ্নে। তাহলে এখন তুমি কি করবা? এটা নির্ণয় করতে বলছে। নির্ণয় করার জন্য তুমি এখানে প্রথমে লিখবা তারিখ। তারিখ লেখার পর এখানে আমরা সালটা দিয়ে দিব, সাল দিয়ে মার্চ লিখবো, মার্চ লিখে 1 তারিখ লিখে দিব। তাহলে আমরা এখানে সর্বপ্রথম কি পাইছিলাম? নগদ 50,000 টাকা। তাহলে এখানে আমরা কি লিখবো? নগদ লিখবো। নগদ লেখার পর এই 50,000 টাকা এখানে লিখে দিব। এখানে আবার ব্যাংক ঋণ যেটা ছিল, নগদের টাকার সাথে ব্যাংক ঋণ দুটোটা যোগ করে এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর আমরা এখানে আসবাবপত্র আছে, আসবাবপত্রটা এখানে লিখে দিব। লেখার পর এখানে আমরা 30,000 টাকা লিখে দিব। এই যে ব্যাংক ঋণ যখনই কোনো লেনদেন না, শুধু ব্যাংক ঋণটা যখনই থাকবে তখনই আমরা এটাকে প্রথমে নগদের সাথে যোগ করব, তারপর আবার শেষে গিয়ে বিয়োগ করে দিব। কি করে দিব? প্রথমে আমরা নগদের সাথে এটাকে যোগ করব, লিখব, তারপর আবার এটাকে শেষে গিয়ে আবার বিয়োগ করে দিব। এটাকে বিয়োগ করে দিব। বিয়োগ করে দেওয়ার পর আমরা এখানে দেখি ব্যাংক ঋণ আবার লিখে আমরা কি করলাম? এখান থেকে বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দেওয়ার পর এখানে আসছে 80,000 টাকা। এই লেনদেনগুলো এভাবে থাকলে আমরা এভাবে সাজিয়ে রেখে দেব। এছাড়াও কিছু কিছু লেনদেন থাকতে পারে 1 তারিখের মধ্যেই থাকে। সেই লেনদেনগুলো হতে পারে যেমন বই এবং যন্ত্রপাতি 10,000 টাকা, বই এবং যন্ত্রপাতি 10,000 টাকা। তারপরে থাকতে পারে যে পণ্য দ্রব্য 10,000 টাকা। এই সবগুলো কি হবে? যোগ হবে। যেমন আসবাব ব্যাংক জমা 10,000 টাকা, অথবা থাকতে পারে অফিস সরঞ্জাম 40,000 টাকা। তাহলে প্রারম্ভিক মূলধন নির্ণয় লিখে আমরা এভাবে লিখে ফেলবো চার্ট বানিয়ে। এই সবগুলোই সবসময় যোগ হয়, শুধু একমাত্র এই ব্যতিক্রম হলো ব্যাংক ঋণ। মানে ঋণ যখন নেওয়া হবে, ঋণ কথাটা থাকলে সেটা আমাদের বেশিরভাগ কি হবে? বিয়োগ হবে। সব সময় আমাদের এটা যোগ করার পর বিয়োগ করতে হবে, যোগ করার পর বিয়োগ করতে হবে। এমসিকিউর মধ্যে যোগ বিয়োগ করতে হবে না। এমসিকিউর মধ্যে আমরা কি করব? এটা ছাড়া বাকিগুলো যোগ করে দেবো। যোগ করে যখন বিয়োগ করতে হবে তাহলে সেটা আমরা এমসিকিউর মধ্যে কি করব না, যোগও করলাম না, বিয়োগও করলাম না। বাকি যে নগদ টাকার আসবাবপত্র আছে ওই দুইটা যোগ করে এমসিকিউ দিয়ে দিব। তাহলে প্রারম্ভিক মূলধনে এই লেনদেনগুলো থাকে, এগুলোর বাইরে আসে না। এগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে এগুলোর মধ্যে তোমার কমন আসবে 2 নাম্বার। এরপরের প্রশ্ন আমরা যাই। এরপর আসতে পারে আমাদের পরীক্ষার মধ্যে যে নিট ক্রয় অথবা প্রকৃত ক্রয় বের করো। তাহলে যখন বলবে নিট ক্রয় বা প্রকৃত ক্রয় বের করো, তাহলে আমরা লিখবো যে সূত্রটা, এই সূত্রটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। এই হিসাবগুলো থাকলে এভাবে আমরা লিখে দিব। তাহলে নিট ক্রয় নির্ণয় লিখে অথবা প্রকৃত ক্রয়ের নির্ণয়, এই দুটোটা থেকে যে কোনো একটা থাকতে পারে। থাকলে আমরা প্রথমে বিবরণ লিখবো, তারপরে টাকার ঘর দুইটা লিখবো। লেখার পর এখানে আমরা প্রথমেই আনি ফেলবো ক্রয়। আমাদের যত টাকার ক্রয় থাকবে ওই ক্রয়টা আমরা এনে ফেলবো। আনার পর অলিখিত যদি কোনো ধরনের ক্রয় থাকে বা ধারে ক্রয় থাকে সেটা আমরা যোগ করে দিব। ক্রয়ের সাথে ধারে ক্রয় যোগ দিব। দেওয়ার পর আমরা এখান থেকে ক্রয় ফেরত বা বহি ফেরত বাদ দিব। বাদ দেওয়ার পর আমরা এখান থেকে আবার বাদ দিব ক্রয় বাট্টা। ক্রয় বাট্টা থাকলে সেটা আমরা বাদ দিব। তারপর এখান থেকে আমরা বাদ দিব মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন যত ধরনের বিক্রয় আছে সেটা আমরা কি করব? বাদ দিব। তারপর আমরা এখানে বাদ দিব পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন। তারপর এখান থেকে আমরা বাদ দিব আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য বাদ দিব। তারপর বাদ দিব আমরা বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে কোনো পণ্য বিতরণ হয়ে থাকলে এখান থেকে আমরা এটা বাদ দিয়ে দিব। তারপর একদম শেষে সবসময় আমরা বিয়োগ করব ক্রয় ব্যাট। তার মানে ক্রয়ের যত ধরনের ভ্যাট থাকবে সেটা আমরা একদম শেষে আসি করব। সবগুলো করার পর এখানে আমরা শেষে লিখবো ক্রয় ব্যাট। তারপর আমাদের এখান দিয়ে টান দিয়ে যত যোগ বিয়োগ আছে করার পর এখান দিয়ে আমরা মোটটা লিখে দিব। লিখে দেওয়ার পর এখানে নিট ক্রয় লিখে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের নিট ক্রয়। এখানে দুইটা দাগ দিয়ে আমরা এটাকে এখানে ক্লোজ করে দিব। তাহলে এটা হয়ে গেল আমাদের পরের প্রশ্ন। এরপর আমাদের প্রশ্নে আসতে পারে যে নিট বিক্রয় নির্ণয় করো অথবা প্রকৃত বিক্রয় পরিমাণ নির্ণয় করো। তাহলে তখন আমরা এখানে কিছু নিয়ম, এখানে 5টা নিয়ম আছে, 6টা নিয়ম আছে, এগুলো আমরা যদি জেনে রাখি তাহলে এটা আমরা অবশ্যই পারবো। তাহলে সূত্রটা আমরা দেখে নিই। এখানে সূত্রটা হচ্ছে যে বিক্রয় যদি থাকে তাহলে বিক্রয়টা আমরা প্রথমে টাকা কলামের মধ্যে লিখে দিব। লিখে দেওয়ার পর এখান থেকে আমরা যোগ করব অলিখিত বিক্রয় অথবা ধারে যে বিক্রয়গুলো রয়েছে সেগুলো আমরা পরের ধাপে লিখে দিব, যোগ করে দিব। তারপর আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, বিয়োগ দিয়ে দিব বিক্রয়
ফেরত অথবা যত ধরনের আন্তঃফেরত রয়েছে সবগুলো এখান থেকে বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দেওয়ার পর এখানে যত মুনাফাবিহীন পণ্য বিক্রয় রয়েছে মুনাফাবিহীন পণ্য বিক্রয়গুলো বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর এখানে আমরা যোগ করে দিব বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। বিক্রয় মূল্য যত ধরনের পণ্য উত্তোলন করেছে সেই সব পণ্য উত্তোলনগুলো আমরা যোগ করে দিব। তারপর আমাদের যদি কারবারি বাট্টা দেওয়া থাকে তাহলে কারবারি বাট্টাটা আমরা এখানে গিয়ে লাস্টে যোগ বিয়োগ করে দিব। বিয়োগ করে দেওয়ার পর এখানে আরেকটা রয়েছে বাট ব্যাট, সেটা হচ্ছে বিক্রয় ব্যাট। বিক্রয় ব্যাট থাকলে বিক্রয় ব্যাটটা আমরা একদম শেষে গিয়ে বিয়োগ করে দিব। তারপর যেটা থাকবে নিট বিক্রয়, তাহলে নিট বিক্রয়টা আমরা এখান থেকে যতগুলো যোগ বিয়োগ আছে সবগুলো করে সবগুলো যোগ করার পর বিয়োগের গুলো বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর যেটা থাকবে এখানে লিখে আমরা এটা দুইটা টান দিয়ে ক্লোজ করে দিব। তাহলে এটাই আমাদের হয়ে যাবে, আর কোনো ঝামেলা নাই। তাহলে নিট ক্রয় আর নিট বিক্রয়টাও আমরা দেখে ফেলছি, আমাদের কোনো ঝামেলা থাকবে না। শুধু টাকার পরিমাণে টাকাটা আমরা লিখে দেব। এই যে এখানে আমি যে ডটগুলো দিছি এখানে আমরা শুধু টাকার পরিমাণটা বসাই দেবো, যেটা থাকবে ওইটাই, আর কোনো ঝামেলা নেই। এরপর আসতে পারে আমাদের হিসাব খাত অথবা হিসাব শ্রেণী নির্ণয় করা। যখন আমাদেরকে বলবে হিসাব খাত বা হিসাবের শ্রেণী নির্ণয় করো, তখন এখানে আমরা লিখবো, প্রথমে তারিখ লিখবো, তারিখের ঘরে আমরা তারিখ লিখবো। এখানে আমি তারিখ লিখে নেই, তাহলে তোমরা এখানে যত সাল থাকবে সাল লিখে এখানে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ এরকম করে হিসাব লিখবে। এখানে আমি শুধু সংক্ষেপে ওদের নামগুলো দিছি যেগুলো বেশিরভাগ আসে নামগুলো আমি এই জন্য দিছি যেন তোমাদের অতিরিক্ত দেখাইতে না হয় আর তোমাদেরকে ভয় যেন না পাইতে হয়, সেই জন্য আমি এখানে শর্টকাট দিছি যেন তোমরা এগুলোর নাম মনে রাখতে পারো। যেমন নগদান হিসাবের নামটা কি, নগদান হিসাব এটা হচ্ছে আমাদের হিসাব খাত। নগদান হিসাবটা কি হিসাব খাত। হিসাব খাতে লিখবো, লেখার পর এটার যে শ্রেণীবিন্যাসে লিখবো আমরা সম্পদ হিসাব। তাহলে নগদান হিসাব, শ্রেণী সম্পদ হিসাব। তারপরে ব্যাংক হিসাবটাও আমাদের জন্য কি সম্পদ হিসাব, কারণ ব্যাংকের টাকাটাও আমাদের জন্য কি সম্পদ। তারপরে যে প্রাপ্য হিসাব, মানে আমি কারোর থেকে টাকা পাবো, দেনাদার, তার এখানে আমার নামটা লিখতে হবে। তাহলে প্রাপ্য হিসাবটা আমাদের জন্য কি সম্পদ হিসাব, এই জন্য আমি এটা এখানে ফুল স্টপ দিছি। তাহলে এরপরে আমি এটা সংক্ষেপে লিখে দিছি টান দিয়ে, দুইটার হিসাব আমি একসাথে লিখে দিছি তোমাদের জন্য। তাহলে দেখো তোমরা দুইবার লিখবে, আমি এখানে একবার লিখে দিছি। তাহলে নগদান হিসাব থাকলে সম্পদ হিসাব, ব্যাংক হিসাব থাকলে সম্পদ হিসাব, তারপরে প্রাপ্য হিসাব থাকলে আমরা লিখবো হিসাব শ্রেণীবিন্যাসে সম্পদ হিসাব, তারপরে শ্রেণী হিসাবও ব্যয় হিসাব, বিজ্ঞাপন হিসাব থাকলে লিখবো আমরা ব্যয় হিসাব, তারপরে ঋণ হিসাব থাকলে লিখবো আমরা দায় হিসাব, তারপর প্রদেয় হিসাব থাকলে আমরা লিখবো দায় হিসাব, তারপরে হিসাব বিক্রয় যত ধরনের হিসাব রয়েছে সেগুলো আমাদের জন্য কি আয় হিসাব, এবং ব্যাংক সুদ হিসাব হচ্ছে আমাদের জন্য আয় হিসাব, তারপরে মূলধন হিসাব হচ্ছে আমাদের জন্য মালিকানা সত্ত্ব হিসাব, এবং উত্তোলন হিসাবও আমাদের জন্য কি মালিকানা সত্ত্ব হিসাব। এগুলো তোমাদের জাবেদা নির্ণয়ের সময় অনেকটা কাজে লাগবে। এই জন্য আশা করি তোমরা এখান থেকে সুন্দর মতো মনে রাখবে যে কোনটা সম্পদ, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা আয়, কোনটা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে সবসময় মূলধন থাকে, তার মানে সে মূলধন নিয়ে শুরু করে এবং উত্তোলন করে, অনেক সময় কি করে তার প্রয়োজনে সে উত্তোলন করে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ব্যাংক যে সুদ দেয় আমাদেরকে সেটা, আর এখানে আমরা যত ধরনের বিক্রয় করি সেটা। তাহলে এইগুলো তোমরা আশা করি মনে রাখবে, আর আমরা সামনে জাবেদা করতে পারি, এই জন্য তোমরা এটা দেখে রাখো। এরপর বলতে পারে যে মালিকানা সত্ত্ব নির্ণয় করো। যখন বলবে যে মালিকানা সত্ত্ব নির্ণয় করো, তখন আমরা কি করব, ই জানি আমরা কি মানে মালিকানা সত্ত্ব, মানে কি ইকুইটি, ওনার্স ইকুইটি। তাহলে ওনার্স ইকুইটি হলে আমরা এখানে ওনার্স ইকুইটির মধ্যে আমরা 4টি জিনিস পাই, যেমন মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তাহলে আমরা এখানে মূলধন এবং আয় এই দুইটা যোগ করব। দুইটার থেকে আমরা সবসময় ব্যয় আর উত্তোলন, যেটা খরচ আর উত্তোলন, এই দুইটাকে কি করব বাদ দিয়ে দিব। তার মানে এই দুইটা কি মালিকের জন্য ব্যয় এবং এই দুইটা হচ্ছে তার জন্য আয়। তার মানে এই শর্টকাট বলতে এখানে এটাই বোঝাচ্ছে যে এখানে মোট সম্পদ থেকে মোট দায়গুলো আমরা কি করব বাদ দিয়ে দিব। তাহলে আমাদের মালিকানা সত্ত্বের কি হবে যাবে, আমরা যে পরিমাণগুলো সেগুলো আমরা বের করতে পারবো। বিবরণ লিখবো, বিবরণ লিখে তারপর এখানে টাকা টাকা করে ঘর লিখে আমরা বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো, না আসলে আমাকে কমেন্ট করবে। এখন আমরা এখানে জাবেদা দেব। যদি বলে জাবেদা নির্ণয় করো, তাহলে জাবেদা নির্ণয়ের মধ্যে আমরা এখানে 5টা দিয়ে দিছি। তোমরা একটাও যদি না পারো, একটা যদি মনে করো যে তোমার এটা কঠিন লাগতেছে, কঠিন লাগলে তুমি চার্টগুলো প্র্যাকটিস, এই যে লেখাটা, এই লেখাগুলো ছাড়া এই শুধু টেবিলটা প্র্যাকটিস করবা। টেবিলটা তুমি যদি 5-10 বার লেখো তাহলে তুমি অবশ্যই মুখস্থ হয়ে যাবে, কারণ তুমি এখন যে ক্লাসে আসো এই ক্লাসে তোমার এতবার করতে হবে না। তাহলে তুমি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার করে তুমি যদি এই টেবিলটাই শুধু প্র্যাকটিস করো, তারপরে এগুলো তোমার এমনিতেই আয়ত্তে আসে যাবে। তাহলে যখন জাবেদা নির্ণয় করতে বলবে তখন আমরা এখানে তারিখ লিখবো, প্রথমত তারিখ, তারপর
হিসাবের নাম অথবা ব্যাখ্যা। যদি ব্যাখ্যা বলো তাহলে আমরা এখানে ব্যাখ্যা দিব, আর যদি শুধু হিসাবের নাম বলে, শুধু জাবেদা বলে, তাহলে আমরা শুধু এগুলো এইভাবে লিখে দিব। তাহলে আমি শুধু জাবেদারটা দেখাইছি, ব্যাখ্যা এখানে তোমরা দিতে পারবে যে যদি বলে যে নগদান হিসাব এবং মূলধন হিসাব, আমরা এটা নিয়ে এত টাকা নিয়ে কি করা হলো, ব্যবসা শুরু করা হলো। আসবাবপত্র হিসাব নগদান হিসাব যদি থাকে তাহলে আমরা কি বলবো যে আসবাবপত্র ক্রয় করে এত টাকা ক্রয়ে আসবাবপত্র আনা হলো। তাহলে দেখো, প্রথমে হিসাবের নাম থাকবে, ব্যাখ্যা থাকবে, খতিয়ান পৃষ্ঠা থাকবে, তারপরে এখানে ডেবিট টাকা, ক্রেডিট টাকা থাকবে। এখন আমরা যদি নগদান হিসাব লিখি তাহলে এটা ডেবিট। আমরা জানি নগদান হিসাব কি ডেবিট, কারণ সম্পদ বাড়লে ডেবিট হয়। তাহলে আমরা এখানে ডেবিটের পাশে লিখবো 100। আমি 100 দিয়ে দেখাইছি, ওখানে 10,000, 20,000, 50,000, 1 লাখ থাকতে পারে। তাহলে দেখো আমরা এখানে এক্সাম্পল হিসেবে 100 টাকা করে ধরতেছি। তারপর মূলধন হিসাব যদি থাকে তাহলে এখানে 100 টাকা আমরা ক্রেডিটের করে লিখবো। প্রথমটা যেটা সেটা আমরা সামনে থেকে লিখবো, এটা ডেবিট বোঝাবো। এরপর এখান থেকে অর্ধেকটা থেকে লিখবো, এটা ক্রেডিট বোঝাবো। ওকে, তাহলে আসবাবপত্র, আসবাবপত্র থাকলে আমরা এখানে লিখবো আসবাবপত্র আসছে, কারণ এটা আমাদের সম্পদ বাড়ছে। তাহলে এখানে আমরা এটা কি ডেবিট পাশে লিখে দিব। তারপর নগদান হিসাব কমে গেছে, নগদ টাকা দিয়ে কিনছি, এই জন্য এখানে আমরা এটা লিখে দিব। তারপর ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার 100 টাকা। তারপর ব্যাংক হিসাব আমাদের জন্য বেড়েছে, এই জন্য ডেবিট, ব্যাংক বেড়েছে, নগদান কমে গেছে, নগদ টাকা আমরা ওখানে ব্যাংকে দিয়ে দিচ্ছি, তাহলে এখানে এটা দিয়ে দিব। তারপর বেতন আমরা দিয়ে দিচ্ছি, বেতন দিয়ে দিলে চলে গেছে, তাহলে এখানে আমরা লিখবো ডেবিট, ব্যয় হয়েছে। তারপরে এখানে আমরা নগদান হিসাব লিখবো, কারণ আমরা টাকা দিয়েছি বেতন হিসেবে, তাহলে টাকা চলে গেলে আমরা জানি সেটা কি হয়, ক্রেডিট হয়, তাহলে আমরা এটা ক্রেডিট পাশে দিব। এতটুকুই আমাদের। এরপরের ক্লাসে আমি তোমাদেরকে এমসিকিউর জন্য আমরা প্রথম অধ্যায়ে সবগুলো সুন্দর মতন সাজিয়ে দিব এবং সাথে লাস্টে কিছু বোর্ড প্রশ্ন দিব। আশা করি তোমাদের ওইটাও সাহায্য হবে। আর যদি এটাতে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা জানোই কি করতে হবে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।